কালো একটা শাড়ি পরে চা বাগানের মাঝখানে দৌড়াচ্ছে তুলি, আবার পেছন ফিরে খিলখিল করে হাসছে। কালো পাঞ্জাবির হাতটা ফ্লোট করতে করতে দ্রুত গতিতে ছুটে আসছে আদ্র, ঠোঁটে তৃপ্তির মন করা এক হাসি। 6 ফুট লম্বা ফর্সা চেহারার মায়ায় করা যুবককে কালো পাঞ্জাবিতে তুলির কাছে কল্পনার রাজ্যের নায়ক মনে হচ্ছে। আদ্রর হাসি দেখে থমকে গেল তুলি, হাসিটা অন্তরে গিয়ে বিঁধছে, পা নাড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেললো। আদ্র দৌড়ে এসে তুলিকে হ্যাচকা টানায় নিজের একদম কাছে নিয়ে আসলো। শ্বাস প্রশ্বাস ক্ষণিকের জন্য আটকে গেল তুলির। আদ্রর মুখ পানে লাজুক দৃষ্টি তাক করতেই খালি কোমরে নিজের ঠান্ডা হাতটা রাখলো আদ্র। কেঁপে উঠল তুলি, খামচে ধরলো আদ্রর বুকের কাছের অংশ। একটু হেসে আদ্র একটুখানি ঝুঁকলো তুলির মুখের দিকে, দুজনের ঠোঁট কাছাকাছি। আদ্রর নরম ঠোঁট দুটো যেন তুলিকে টানছে ভীষণ করে। ভিতর জুড়ে শুরু হলো প্রচন্ড তোলপাড়। নিজের ঠোঁট আদ্রর ঠোঁটের হালকা স্পর্শ অনুভব করতেই চোখ মুখে বৃষ্টির ছটা আবিষ্কার করলো। রৌদ্রময় দিনের বৃষ্টির আগমন। আবারও আদ্রর ঠোঁটকে আঁকড়ে ধরতে নিলে ভিজে চুপচুপে হয়ে গেল পুরো মুখ। লাফ দিয়ে উঠে বসলো তুলি। আমরিনকে দেখে মুখ ফুলিয়ে বিছানা থেকে উঠে গেল। উচ্চস্বরে আমরিন দুষ্টু হেসে বলে উঠল, সারা রাত আমার ভাইয়ের বুকে ঘুমিয়ে পুষেনি তাই না? এখন আবার পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি রেডি হন, বাহিরে যাব আমরা। দেরি হলে কিন্তু ভাইয়া সে রেডি করিয়ে দিবে, তার জন্য মোটেও কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরিনের কথায় লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল তুলি। এসে গোসল করেনি, লং জার্নি করে টায়ার্ড হয়ে পড়েছিল। দরজায় পিঠ ঠেকিয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। ইস, কিরকম স্বপ্ন দেখলো আদ্রকে নিয়ে। নিজেকে নিজেই ধিক্কার জানাতে ইচ্ছা করছে। আচ্ছা যদি সত্যি এমনটা হয়? আর ভাবতে পারছে না তুলি কিভাবে প্রকাশ করবে নিজের মনের কথা আদ্রর সামনে। এই সাহস যে নেই। আদ্র যদি ফিরিয়ে দেয় অথবা থাপ্পড় মেরে দেয় সেটা ভেবেই শিউরে ওঠে তুলি। কি দরকার ছিল আদ্রর বুকে ঘুমানোর? এখন আমরিনও রসাত্মক কথা শোনাচ্ছে। আমরিন ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, তুলি আমি বাইরে যাচ্ছি, তুই রেডি হয়ে চলে আয় শীঘ্রই। আমরিনের কথায় তুলি অস্পষ্ট স্বরে জবাব দিল, হ্যাঁ আসছি। শাওয়ার নিয়ে খেয়াল হলো কাপড় আনেনি সাথে। তখন স্বপ্ন ও আমরিনের কথা ভেবে লজ্জার ঘোরে বেমালুম ভুলে গেছে কাপড় আনতে। কি আর করার, শরীরে ভালো করে তোয়ালে পেঁচিয়ে দরজা মেলে মাথা বের করে দেখলো কেউ নেই রুমে। স্বস্তির নিঃশ্বাস ফেলে এক দৌড়ে গিয়ে কাপড় নিয়ে আসলো ব্যাগ থেকে। লাল একটা ড্রেস পরে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়তে লাগলো। হঠাৎ আয়নায় নজর যেতেই ভেতরকার ছোট্ট প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম তুলির। কারণ আয়নায় তুলি স্পষ্ট দেখতে পাচ্ছে দেওয়ালে হেলান দিয়ে আদ্র বুকে হাত গুজে এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। হাতের টাওয়ালটা ফেলে ঝটপট ওড়নাটা গায়ে দিল তুলি। আদ্র কখন এলো? দরজা তো লাগানো, তার মানে আগেই এসেছেন। ও নো, উনি কি দেখে ফেলেছেন? একটু আগের কথা মনে পড়তেই অবিশঙ্কিত হয়ে পড়লো তুলি। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি কখন আসলেন আদ্র? এই 20 মিনিট হবে। এবার বোধ হয় তুলি বেহুশ হয়েই যাবে। তার মানে আদ্র টাওয়াল পরা অবস্থায় দেখে ফেলেছে। তুলি কণ্ঠে জড়তা নিয়ে বলল, তার মানে আপনি সব দেখে ফেলেছেন? ভ্রুকুঁচকে তাকালো আদ্র। সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তুলির দিকে। তুলি নড়ার শক্তিটুকু হারিয়ে ফেললো। ফ্লোরে পা আঁকড়ে দাঁড়িয়ে রইলো ঠাই। কাছে এসে টাওয়ালটা দিয়ে তুলির ভেজা চুলগুলো মুছে দিতে দিতে আদ্র বলল, কি দেখার কথা বলছো তুলি? আমি এতক্ষণ ব্যালকনিতে ছিলাম, নাস্তা করে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। তুলি যেন হাফ ছেড়ে বাঁচলো। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে নিল, চুলগুলো ছেড়ে রাখলো। তারপর আদ্রর সাথে বেরিয়ে এলো বাহিরে। রিসর্টটা বেশ সুন্দর, আগে থেকেই বুক করে রেখেছিল আদ্র। পুরো রিসর্টটা একাই শুধু নিজেদের জন্য বুক করেছে। তুলি আগে আগে যেতে নিলে পেছন থেকে ডাকলো আদ্র। বিস্ময় নিয়ে তাকালো তুলি। একটু হেসে আদ্র তুলির হাতটা মুষ্টিময় করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আদ্রর ছোঁয়া তুলির অন্তরকে নাড়িয়ে দেয় বারবার। অপলক চোখে আদ্রর দিকে তাকিয়ে রইল তুলি। আদ্রর হাঁটার তালে টানে টানে এগিয়ে যাচ্ছে সে। খাবার টেবিলের কাছে আসতেই অন্ত হেসে বলে উঠল, স্পেশাল 2জন মানুষ চলে এসেছে ভাই। তা আপনারা কি হারিয়ে গিয়েছিলেন অন্য জগতে? আপনাদের খুঁজতে খুঁজতে আমার পেটের অবস্থা খুবই বিভৎস। আদ্র তীক্ষ্ণ নজরে চাইলো অন্তর দিকে। হি হি করে হেসে উঠল অন্ত। কি ভাই, তুই ডাক্তার হয়ে এমন মাফিয়াকে মতো ভয় দেখাস কেন? তোকে ডাক্তার কেরা বানাইছে? হার্ট সার্জন হইলি কেমনে ভাই? তোর চোখ রাগানোতেই তো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও তুলি, সাবধানে থাইকো, নিজের ছোট্ট হৃৎপিণ্ডটারে সামলায় রাখো। অন্তর্মুখের কথা শুনে হু হু করে হেসে উঠল সবাই। তুলিকে চেয়ার টেনে বসিয়ে আদ্র চেয়ারে বসতে বসতে পায়েলের উদ্দেশ্যে বলে উঠল, পায়েল, এই মদনরা 2 বেলা ঝাড়ু পেটা করিস। যা অবস্থা দেখছি মনে হয় না বেশি দিন সংসার করতে পারবি।
শেষমেশ তোর মদন জামাই রাস্তাঘাটে গণপিটুনি খেয়ে প্রাণটাই হারাবে। আদ্রর কথা শুনে আবারও হাসির রোল পড়ে গেল। নাস্তা করে সবাই বেরিয়ে পড়লো মার্নিছড়া চা বাগানের উদ্দেশ্যে। গাড়িতে নিবিড়ের পাশের সিটে বসলো আমরিন। কিছুটা পথ পাড়ি দেওয়ার পর হুট করে প্রশ্ন করলো, আপনি কাউকে ভালোবাসেন নিবিড় ভাইয়া? অদ্ভুত চাহনি নিয়ে আমরিনের দিকে তাকালো নিবিড়। এই প্রশ্নটা তার ভিতরে জমে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে দিল। মন বলছে এটাই সুবর্ণ সুযোগ নিবিড়। পরক্ষণেই মনে হলো না, সঠিক হবে না। আমরিন উত্তরের আশায় চাতক পাখির মতো চেয়ে আছে। প্রশ্নটা সে সুযোগ বুঝে ইচ্ছা করেই করেছে। নরম স্বরে জবাব দিল না। উত্তরটা বিশেষ পছন্দ হলো না আমরিনের, তাই অন্য টেকনিক অবলম্বন করলো। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলবো। ভাইয়াকে বলবেন না প্লিজ। আমি না একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। অসহনীয় পীড়া অনুভব করলো নিবিড়ের বুকের বাপাসটায়। নিষ্পলক চোখে চাইলো আমরিনের দিকে। বীরমতো মৃদু হেসে বলল, কাকে ভালোবাসো আমরিন? আর সত্যিই কি ভালোবাসো? এটা তোমার বয়সের আবেগও হতে পারে। তীব্র রাগ পেল আমরিনের। রাগী কণ্ঠে বলল, আমি সত্যিই ভালোবাসি ভাইয়া। চরচর করে রাগ চেপে বসলো নিবিড়ের মাথায়। নিজেকে শান্ত রাখার অগাধ চেষ্টা করেও রাখতে পারল না শেষ পর্যন্ত। আমরিনের কোমরে হালকা চাপ দিয়ে নিজের কিছুটা কাছে নিয়ে আসলো। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল আমরিন। চোখ দুটো লাল নিবিড়ের। আমতামতা করে কিছু বলতে নিলে হুশ করে উঠল নিবিড়। এই বয়সে ভালোবাসা মারাও তাই না? হাত পা কেটে আমার বাহুতেই রেখে দিব বেশ পাকনামি করলে। কোনো ছেলের ধারে কাছেও যদি দেখি তবে আমার হাত থেকে রেহাই পাবে না। মনে আমি ব্যতীত অন্য কেউ থাকলে রিমুভ করে দাও। দুটো বছর ধরে আমার মনে আগুন জ্বলিয়ে এখন অন্য কারো হওয়ার ভাবনা ছেড়ে দেওয়ার পাত্র আমি না। শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ ছিলাম। রাগীর স্বরে কথাগুলো বলে আমরিনকে ছেড়ে দিল। স্তব্ধ হয়ে রইল আমরিন। কি ছিল এটা? নিবিড়ের এমন এক রূপ অকল্পনীয়। নিবিড়কে জেলাস ফিল করাতে গিয়ে নিজেই স্তব্ধ হয়ে গেল বেচারি। আমরিনের চশমাটা মুছে চোখে পরিয়ে দিল নিবিড়। হাতটা মুঠোয় পড়ে বলল, আমার হৃদয়ে দহন জ্বালানো প্রথম রমণী তুমি চাশমিশ। মালনীছড়া চা বাগান, যা উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান হিসেবে ধরা হয়। সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের একটা স্থান। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই চা বাগান। গাড়ি থেকে নেমে তুলি আনন্দে চেপে ধরলো চারপাশে থাকা আদ্রর হাত। খুশিতে নিজেকে কন্ট্রোল রাখতে পারছে না একদম। হালকা হাসলো আদ্র। এই ছেলের হাসিটা মানুষকে ঘায়াল করার জন্য যথেষ্ট। কলেজ জীবনে আবেগময় সেই বয়সে আদ্রর মায়ায় পড়ে গিয়েছিল রিমি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আজও মন খুলে পারেনি নিজের কিশোরী জীবন থেকে হৃদয়ে সঞ্চারিত সেই অনুভূতি প্রকাশ করতে। আর কখনো করাই হবে না, কারণ আদ্র যে মতোয়ারা অন্য কারো মোহতে। মতোয়ারা বললে ভুল হবে, পুরো বন্ধুমহল জানে মেয়েটাকে ছাড়া আদ্রর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তুলি ও আদ্রর দিকে তাকিয়ে মুচকি হাসলো রিমি। তার মতে থাক না কিছু ভালোবাসা অপ্রকাশিত। একপক্ষিক ভালো কয়জনই বা বাঁচতে পারে। সে পেরেছে, তার মধ্যেও অন্যরকম সুখ খুঁজে পায় রিমি। তুলির কাণ্ড দেখে আর বিলম্ব করলো না আদ্র। হাত ধরে এগিয়ে গেল চা বাগানের ভেতরে। কিন্তু তুলি, সে তো উঠতে চাইছে মুক্ত পাখির মতো। বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল আদ্র। নিজেও দ্রুত পায়ে চালাতে লাগলো তুলির সাথে। অন্যদিকে অন্ত, পায়েল, রিমি, সাগর, নিবিড়, আমরিন সবাই জোড়ায় জোড়ায় হাঁটছে। অন্ত, পায়েল ব্যতীত বাকি কেউ যুগল না হলেও যে কেউ দেখলে অনাশয় বলবে এরা একে অপরের সাথে বন্ধনে বাঁধা। দূরে কিছু মহিলাদের চা পাতা তুলতে দেখে দৌড়ে গেল তুলি। কোনো দিকেই খেয়াল নেই তার। প্রফুল্লতা বিরাজ করছে তার মাঝে। দুগালে হাত রেখে অবাক হওয়ার দরুন তাকিয়ে রইল মোহময় দৃষ্টিতে। তুলির এমন চাহনি দেখে খুব হাসি পেল সবার। সেই সাথে আদ্রর মনে শুরু হলো ভালো লাগার বিস্তৃত। ঝটপট মোবাইলের ক্যামেরায় বন্দি করে নিল মুহূর্তটা। বাকি সবাই আলাদা আলাদা হয়ে ঘুরতে লাগলো। আদ্র তুলিকে টেনে অন্যদিকে নিয়ে আসলো। মুখ ফুলিয়ে ফেললো তুলি। আপনি আমায় নিয়ে আসলেন কেন? সারাদিন কি চা পাতা তোলা দেখবে? ভালোই হবে। চা পাতা তোলার কাজে লাগানো যাবে তোমাকে। এমনিতে তো সারাদিন আজারে থাকো আর যত সব উদ্ভট কথা বলে বেড়াও। কথার মাধ্যমে যে খোঁচানো হচ্ছে তা বেশ ভালোই বুঝতে পেরেছে তুলি। হঠাৎ তুলির মনে প্রশ্নের বিস্তার হলো। মনে হলো এটাই মুখ্য সুযোগ উত্তরটা জেনে নেওয়ার। এক বুক সাহস জুগিয়ে আদ্রর আঙুলে আঁকড়ে ধরলো। থমকে গেল আদ্র। তুলির দিকে তাকালো বিস্ময় নিয়ে। চোখ বুজে কিছুটা শান্ত কণ্ঠে তুলি প্রশ্ন করলো, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? প্রশ্ন করতেই হাতে তীব্র টান অনুভব করতে লাগলো তুলি। নিজেকে আবিষ্কার করলো আদ্রর অতি নিকটে। আদ্রর চোখে মাদকতা বিরাজমান। চোখে চোখ রাখতেই হৃৎপিণ্ডের উঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। চোখের কার্নিশে ফুটে উঠলো লজ্জার ছাপ। তবে কি তুলি যা ভেবেছিল তাই? মনের গহীন থেকে আওয়াজ আসলো, আদ্র তোকে ভালোবাসে তুলি। আদ্রর মন জুড়ে তোরই বসবাস। এখনই তা প্রমাণ করে দিবে আদ্র। মুড়িয়ে নিবে তোকে ভালোবাসার চাদরে। কথাগুলো যেন তুলিকে আরো কাঁপিয়ে তুললো। মনে খুশিগুলো দলা পাকিয়ে উঠলো। আদ্র ধীরে ধীরে মুখটা কানের কাছে নিতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো তুলির। একদিকে মনে অজস্র অনুভূতির ছড়াছড়ি, অন্যদিকে আজ নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে যাচ্ছে। আরেকটু স্থির হতেই কানের পাতায় আদ্রর কোমল অধরের উৎস ছোঁয়ায় নড়ে উঠল তুলি। তবে কি সত্যিই হতে যাচ্ছে স্বপ্নটা?
আদ্রর স্পর্শ তুলির সারা দেহে শিহরণ জাগিয়ে তুলেছে। মৃদুস্বরে আদ্র বলে উঠল, আমি আমি একটা সিক্রেট বলবো। তুলির গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। ইচ্ছা করছে আদ্রকে জড়িয়ে ধরে বলতে, থাকুক না মনের কথা মনে, আপনি বরং আমায় মিশিয়ে নিন আপনার অস্তিত্বে। কি শুনবা না? আদ্রর কণ্ঠে আদর মাখানো বাক্যটা উপেক্ষা করতে পারলো না তুলি। মন তো খুব করে চাইছে ভালোবাসি শুনতে। আচ্ছা, শোনার পর নিজেকে কিভাবে কন্ট্রোল করবে তুলি? জ্ঞান হারাবে না তো? দুর্বল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, সিক্রেটটা হলো সকালে তোমাকে টাওয়াল পরা অবস্থায় কিউট একটা পিচ্চি লাগছিল। ঠোঁটের কোণে হাসি নিয়ে কথাটা বলে সরে এলো আদ্র। তুলির চোখের আকৃতি এত বড় হয়ে এলো যে এই বুঝি কটর থেকে বেরিয়ে যাবে। কানটাও ঝালাপালা হয়ে গেল। কথাটা বজ্রপাতের ন্যায় শোনালো। লজ্জায় অভিশঙ্কায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে। সে কি ভেবেছিল আর কি হলো? উল্টো ইজ্জতটাই শেষ। তুলিকে লজ্জা মিশ্রিত চেহারায় দেখে ঠোঁট প্রসারিত করলো আদ্র। লজ্জা দেওয়ার জন্য আবারও একটু ঝুঁকে বলে উঠল, শুধু কিউট না। দুঃসাহসিক এক কাজ করে বসলো তুলি। অসমাপ্ত থেকে গেল আদ্রর কথা। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো আদ্রর। পুরো শরীর জমে গেল। চোখের চারপাশটা জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে গেল। তুলির ঠোঁট দুটো আদ্রর ঠোঁটে নিবদ্ধ। ধাক্কা দিয়ে তুলিকে সরিয়ে দিল আদ্র। দু চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে, যা ভস্ম করে দিবে তুলিকে। লজ্জায় মাথা নুয়ে ফেললো তুলি। আদ্রকে আটকাতে গিয়ে আবেগের বশে ঠোঁট ঠেকিয়ে দিয়েছে আদ্রর ঠোঁটে। বুকটা হাহাকার করে উঠল। এই মুহূর্তে মরে যেতে পারলে বেশ হতো। আদ্রর ধাক্কায় মন বলছে আদ্র তাকে ভালোবাসে না, নয়তো এভাবে অগ্নিবর্ষণ হতো না তার চোখ থেকে। যন্ত্রণাটা প্রখর হতে লাগলো তুলির। চোখ থেকে টুপটুপ জল গড়িয়ে পড়ছে। শব্দবিহীন আদ্র চলে গেল তুলিকে ফেলে। আর্তচিৎকার করে উঠল তুলির অন্তরটা। আদ্রর যাওয়ার পানে তাকিয়ে রইল রক্ত যাওয়ার মতো লাল চোখ দুটো নিয়ে।